এখন ইয়ার্কির সময় না, আমি ছোট চাচার বাসায় যাব। সেখানে আমার মাসুদের মতো ভাই নেই তো? তোমার চাচাতো ভাইয়েরা আবার ঘরের শত্রু বিভীষণের মতন। না, আমার বোন খুব ভালো মেয়ে। গাড়িতে ওঠো, রেখে আসছে। মিশু কিছু না বলে গাড়িতে গিয়ে উঠল। মেঘালয় গাড়ি স্টার্ট দিয়ে বলল, যা করছো ভেবে করছো তো? হ্যাঁ, আমি যা করছি একদম সঠিক করছি, সেটা আপনিও বুঝতে পারছেন। আবারও ভাবো। মিশু তেজের সাথে বলল, মা আমাকে বলেছে এক পা ফেলার আগে আমাকে ভাবতে হবে আমি কার ছেলের বউ। একটা মেয়ে আজীবন এই সীমাবদ্ধতার মধ্যেই বাঁচে। বিয়ের আগে সবাই জানতে চায় তুমি কার মেয়ে, আর বিয়ের পর তুমি কার বউ কিংবা কার ছেলের বউ। একটা মেয়ের নিজস্ব কোনো পরিচয় নেই। মাকে সবাই চেনে একজন ভালো ডক্টর হিসেবে, তারপর উনি অন্যের স্ত্রী। আমিও নিজের একটা পরিচয় চাই, তারপর আপনাদের। মেঘালয় শান্ত হয়ে ভাবল কথাটা বেশ বলেছে মিশু, কথাটা অনেক মনে ধরেছে ওর। গাড়ি থামিয়ে মিশুর দিকে তাকালো মেঘ। মিশু বলল, কি গাড়ি থামালেন যে? একটা কথা বলবো শিশু? বলুন। তোমার এই কথাটাকে আমি সেলুট জানাই, তবে একটা আদেশ থাকবে তোমার প্রতি। দূরে যখন থাকবে তাহলে আমার এই কথাটা তোমার সত্যতে রূপান্তর করতে হবে, পারবে? কিরকম? মেঘালয় মিশুর চোখে চোখ রেখে বলল, তোমার নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করাতে হবে যেন সবাই তোমাকে তোমার পরিচয় চেনে। একদিন তুমি লাইভ প্রোগ্রামে যাবে, টক শোতে যাবে, তখন আমি কিংবা আমার পরিবার যাব তোমাদের পরিচয় সুবাদে। সবাই যেন আমাদের দেখলে বলে এতে মিশুর হাজব্যান্ড কিংবা মিশুর শাশুড়ি। তোমার বাবা যেন গর্বের সাথে বলতে পারে আমি মিশুর বাবা। তখন বাবা তোমার পরিচয় পরিচিত হবে। এরকম কিছু করে দেখাতে পারবে? উদ্দীপনা খেলে গেল মিশুর চেহারায়। চেহারা দৃঢ় হয়ে উঠল, মাথা ঝাঁকিয়ে বলল, আমি পারবো। এই আত্মবিশ্বাসটাই এনাফ। আমি অপেক্ষা করব তোমার জন্য। তারপর মিশুর হাতের উপর হাত রেখে বলল, আমি সবসময় তোমার নিজের একটা স্থান গড়ে তারপর আমার স্ত্রী হয়ে ওঠা। সবসময় পাশে আছে, ভরসা রেখো। মিশু প্রসন্ন হাসি দিল। মেঘালয় হাসার চেষ্টা করলো। মিনিট বিশেক গাড়ি ড্রাইভ করে গেল, কিন্তু কেউ কোনো কথা বলল না। নীরবতারও একটাই ভাষা আছে। নীরবেই বলা হয়ে গেল কত কথা। মেঘালয় মিশুকে ওর চাচার বাসার সামনে নামিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। প্রসন্ন হাসি দিয়ে বিদায় দিল মিশু। দুজনের মুখটাই হাসি হাসি, কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য দূরত্বের কথা ভেবে বুকটা কিভাবে ফাটছে তা কাউকে দেখানো যায় না। অনেকক্ষণ গালে হাত দিয়ে বসে রইল মিশু। মনটা বড্ড বিক্ষিপ্ত হয়ে আছে। ধীরে ধীরে চেষ্টা করছে মনকে শান্ত করার। এর পরের পদক্ষেপ কী হবে সেটাই ভাবছে এক মনে। এখন কোথায় যাবে আর কি করবে, মাথায় কিছুই আসছে না। রুমে এসে বেশ কিছুক্ষণ আয়নায় তাকিয়ে নিজেকে দেখল, ভালোভাবে পর্যবেক্ষণ করলো। বাহ্যিক চেহারায় কোনো সমস্যা কি আছে? হ্যাঁ আছে। নিজেকে দেখতে ভালো লাগছে না আজকে। এমন কিছু করতে হবে যাতে নিজেরই নিজেকে দেখতে ভালো লাগে। বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে রইল অনেকক্ষণ। বিছল প্রায় 1 ঘন্টা ধরে। পুরোটা সময় চোখ বন্ধ করে ছিল। ধীরে ধীরে মনটা শান্ত হয়ে এসেছে। ফুরফুরে লাগছে অনেক। গা মুছে পোশাক বদলে চুলে তোয়ালে বেঁধে রুমে চলে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে এবার মুগ্ধ হয়ে গেল। বাহ, বেশ পরিচ্ছন্ন লাগছে তো। এটা সত্যি যে প্রতিটা মেয়েকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সুন্দর দেখায়। গোসলের আগে চুলগুলো এলোমেলো হয়েছিল। খাওয়া নেই 2 দিন ধরে। খাবারের কথা মনে পড়তেই বুঝতে পারলো খিদে পেয়েছে অনেক। খিদে পেট চোচো করছে। আগে খেয়ে নেওয়া দরকার। বাসায় আজকে কেউ নেই। চাচা চাচি দুজনেই বাইরে। চাচাতো বোনটা দরজা খুলে দিয়ে টুকটাক কথা বলে সেও বাইরে চলে গেছে। সবাই যে যার কাজে ব্যস্ত। তবে ফাঁকা বাড়িতেই ভালো লাগছে। একাই টেবিলে বসে খাবার খেয়ে নিল মিশু। তারপর রুমে চলে এলো। মাথা থেকে তোয়ালে খুলে আয়নার দিকে তাকালো। ভেজা চুল হাত দিয়ে আশ্রে নিল। মুখে ক্লান্তির ছাপ থাকা সত্ত্বেও নিজেকে স্নিগ্ধ মনে হচ্ছে। আচ্ছা, ওরা বারবার কেন যোগ্যতা নিয়ে কথা বলে? চেহারায় তো কোনো সমস্যা নেই। সমস্যা কি তাহলে? অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পর আবিষ্কার করলো সমস্যা হচ্ছে আউটলুকিংয়ে। স্মার্টনেসের একটা প্রধান শর্ত হচ্ছে আউটলুক। শুধু মনের দিক থেকে সুন্দর হলেই হয় না, আউটলুক বদলানো প্রয়োজন। বাহ্যিক রূপটাকেও যেন দেখতে মানানসই আর সুন্দর দেখায়।
সর্বপ্রথম একটু রেস্ট নেওয়া দরকার, তারপর অন্য কিছু। অনেকদিন ধরে যা ধকল গেল। বিছানায় বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই ঘুম এসে গেল। টানা 3 ঘন্টা ঘুমিয়ে বিছানা ছেড়ে উঠল রাত 8টায়। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো চাচাতো বোন মিফতা চা নিয়ে এসেছে। চায়ে চুমুক দিতে দিতে মিশু সংক্ষিপ্ত করে ঘটনাটা খুলে বলল মিফতাকে। সব শুনে মিফতা বলল, এখন কি করার চিন্তা ভাবনা করছিস? জানি না, আব্বু আম্মুর সাথে এখনো কথা হয়নি। ওরা নিশ্চয়ই বলবে শ্বশুরবাড়ি ফিরে যেতে। বলুক, আমি যাব না। আমি মেঘালয়কে কথা দিয়েছি, তার সম্মান উঁচু করে নিজের সম্মানের সাথে ওই বাড়িতে যাব। তাহলে ভাব এখন কি করবি। মিশু নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিল। পরক্ষণেই মাথায় একটা ব্যাপার ঝিলিক খেলে গেল। কয়েকদিন আগে শুনেছিল স্কলারশিপ পরীক্ষার তারিখ নির্ধারণ করে দিয়েছে। অ্যাপ্লাই তো করাই আছে, পরীক্ষা দেয়া যায় কিনা। মিফতা শুনে বলল, লং টাইম পড়াশোনা করিস না, পারবি কি? আমি ইংলিশে অনেক ভালো। বিয়ের আগে অনেক প্র্যাকটিস করেছি স্কলারশিপ এক্সামটা দেওয়ার জন্য। অনেক প্রস্তুতিও নিয়েছি। আমি একটা সুযোগ নিতে চাই। পরীক্ষা কবে দেখতে হবে। মিশু আত্মবিশ্বাসের সাথে বলল। এরপর অনলাইন ঘেটে দেখতে পেল একদিন পরেই পরীক্ষা। পুরো শরীরে ঝংকার খেলে গেল মিশুর। গতবার যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছে শুনেছে এই পরীক্ষায় শুধুমাত্র ইংলিশ বেসিক রুলস থেকেই প্রশ্ন হয়, খুব একটা কঠিন প্রশ্ন হয় না। কারণ আমাদের দেশেই একমাত্র পরীক্ষাটা হচ্ছে, আর এদেশের শিক্ষার্থীরা ইংলিশে ততটা দক্ষ নয়। আরেকটা ব্যাপার হচ্ছে আইসিসি আর স্কলারশিপের কথা আমাদের দেশের বেশিরভাগ ছাত্রই জানে না। প্রতিযোগিতায় অংশ নেয় খুব কম সংখ্যক ছাত্র, একটু ভালো করলেই টপকে যায়। ছোটবেলা থেকেই মিশু ইংলিশে অনেক ভালো। প্রতিটা ইংরেজি পরীক্ষায় ওর A+ থাকবেই। আর ইংলিশে কথা বলতেও অনেক পটু। প্রতিদিনই অন্তত 200টা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করত। আশা করা যায় পরীক্ষায় পাশ করা সম্ভব। অনেক উত্তেজনা বোধ করছে মিশু। অনেক দিনের ধকলে মনটা মরে গিয়েছিল যেন। পরীক্ষার কথা ভেবে আবারও উত্তেজিত হয়ে উঠল। ইংরেজি ওর সবচেয়ে প্রিয় বিষয়। এত বছর ধরে ইংরেজিতে ভালো ফলাফল করে এসেছে ও। এবার এই পরীক্ষায় নিজের সবটুকু ঢেলে চেষ্টা করতে হবে। পাশ করতে পারলেই আর বাবা মায়ের কাছেও বোঝা হয়ে থাকতে হবে না। ভার্সিটিতে ভর্তি থেকে শুরু করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত সমস্ত খরচ সরকার বহন করবে। উফ, খুব উত্তেজনা কাজ করছে। বাবা মায়ের সাথে ফোনে কথা বলার পর কিছুক্ষণ মেডিটেশন করলো মিশু। বারবার মেঘালয়কে মনে পড়ে যাচ্ছিল। মেডিটেশন করার ফলে মেঘালয়ের ভূতটা মাথা থেকে নেমে গেছে। রাতের খাবার শেষ করে একেবারে শান্ত হয়ে পড়তে বসে গেল। ঘুমানোর ফলে শরীরটা ফুরফুরে হয়ে গেছে। আজ আর ঘুমাতে হবে না, আজকে শুধুই পড়াশোনা। কিছুক্ষণ বেসিক রুলস নিয়ে ঘাটাঘাটি করে অনলাইনে ঢুকে গেল। 10 মিনিট স্কুল থেকে সরাসরি পরীক্ষা দিতে লাগলো। একটা পরীক্ষা দেওয়ার পর উত্তর নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করলো। এভাবে রাত 2টা পর্যন্ত শুধু অনলাইনেই ইংলিশ পরীক্ষা দিয়ে গেল। অনেকদিন পর প্র্যাকটিস করতে বসে মগজ ছালাই হয়ে যাচ্ছে। পড়তে পড়তে বোর লাগছিল। উঠে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ইংলিশে কথা বলল একা একা। বারবার আটকে যাচ্ছে, জড়তা কাজ করছে। দীর্ঘদিন ইংরেজিতে কথা বলা হয়নি, কিছুতেই পারছে না কথা বলতে। মিনিট 15 চেষ্টা করার পর 1 কাপ চা খেয়ে আবারও পড়তে বসলো। এবার প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রশ্নপত্র ঘাটাঘাটি করতে লাগলো। সবই ইংরেজিতে হওয়ায় খুব মজা লাগছে মিশুর, কারণ ইংলিশ পড়তে ও সবচেয়ে বেশি ভালোবাসে। স্কিল ডেভেলপমেন্ট সলভ করতে করতে ফজরের আজান হয়ে গেল। মিশু একটা জিনিস ভালোভাবেই জানে, যে ধর্মেরই ব্যক্তি হোক না কেন, প্রার্থনা অত্যন্ত জরুরি। এখন থেকে নিয়মিত প্রার্থনায় মনোযোগী হতে হবে। উজু করে এসে নামাজে বসে গেল। নামাজ শেষ করে উঠে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ইংলিশ লিটারেচার পড়তে আরম্ভ করলো। পড়তে পড়তে কখন যেন ঘুম এসে গেল চোখে। বিছানায় এসে শোয়া মাত্রই ঘুমে ঢলে পড়ল। পরের দিনটাও পড়াশোনায় ব্যস্ত হয়ে রইল। নিজের সবটুকু ঢেলে দিতে হবে এই পরীক্ষায়। এতদিনের অর্জিত সমস্ত মেধাকে কাজে লাগাতে হবে। প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল, মাঝখানে কয়েকটা দিন বিরতি দেওয়াই জড়তা এসে গেছে। টানা 24 ঘন্টা আবারও চর্চা করার ফলে জড়তা কেটে গেল। বেশ মজা পাচ্ছে পড়াশোনা করতে। রাত্রিবেলা গভীর মনোযোগ দিয়ে পড়ছিল। রাত পোহালেই পরীক্ষা। এমন সময় মিফতা এসে ওর ফোন এগিয়ে দিয়ে বলল, আন্টি ফোন দিয়েছে। মিশু ফোন কানে ধরে বলল, হ্যালো আপু, আমি মিতু। কেমন আছিস আপু? আমি ভালো আছি, তুই? আমিও ভালো আছি। রাতে খেয়েছিস আপু? হ্যাঁ, তুই?
হুম। আপু, একটা কথা বলবো, রাগ করবি না তো? না রে, আমি কি তোর উপর রাগ করি কখনো? বল কি কথা। আগে প্রমিস কর, কল কাটবি না। আচ্ছা বাবা, প্রমিস। এবার বল কি কথা। কনফারেন্সে মেঘ ভাইয়া আছে, একটু কথা বলবি ভাইয়ার সাথে? চমকে উঠল মিশু। মুখটা কেমন চিনচিন করে উঠল। প্রথমে ভাবলো কথা বলবে না, পরক্ষণেই বলল, ঠিক আছে, ওকে কলটা কেটে এই নাম্বারে কল দিতে বল। এরপর কলটা টুক করেই কেটে গেল। মিশু ফোন হাতে বাইরের দিকে তাকালো। বুকের ভেতরটা কেমন কেমন যেন করছে। এরকম কেন হচ্ছে? মেঘালয়ের কথা শুনেই হার্টবিট বেড়ে গেল থুক করেই। মেঘালয়ের নাম্বার থেকে কল এলে মিশু রিসিভ করে নিশ্চুপ হয়ে রইল। মেঘালয় বলল, কেমন আছো মিশু? ভালো আছি, আপনি? জানো না? মিশু নিশ্চুপ। মেঘালয়ের গলা শুনে এমনিতেই ছটফট লাগছে, তার উপরে জানো না শব্দটা আরো বেশি ধুকপুকি বাড়িয়ে দিল। মিশু বলল, খেয়েছেন রাতে? না। খেয়ে নিন তাড়াতাড়ি, নয়তো কথা বলবো না। মেঘালয় অবাক হয়ে বলল, বাহ, অনেক স্বাভাবিক আছো দেখছে। একদম। জানেন, আমি একটা গুড গার্ল হয়ে গেছি। ও মা, তাই? কিরকম? আমি আজকে নামাজ পড়েছি, গত রাতে সারা রাত পড়াশোনা করেছি, আজকের দিনে পড়াশোনা করেছি, এখনো পড়ছি। বাহ, কি পড়াশোনা করছো? যা যা পড়তে ভালো লাগছে সব পড়ে ফেলছি। আমি একটা গুড গার্ল হয়ে গেছি না? মেঘালয় হেসে বলল, পাগলি। পাগলি না তো, গুড গার্ল। আমার পাগলিটা। ভেবেছিলাম তুমি কান্নাকাটি করে নিশ্চয়ই এখন বিছানায় মরার পথে পড়ে আছো। তুমি দেখছি একদিনে চেঞ্জ হয়ে গেছো। মিশু বলেই এটা স্বভাব হয়েছে। আপনার বউ তো মিশুর হাসি শুনে আরো অবাক হলো মেঘালয়। মুগ্ধ হয়ে গেল একেবারে। মুগ্ধতার কারণে কথাই বলতে পারছিল না। মিশু বলল, আচ্ছা, আপনি গত রাতে ঘুমাননি তাই না? ঘুম আসে না তোমাকে ছাড়া। জানি জানি, ঘুম আসার জন্য উল্টাপাল্টা কাজ করতে হয়। এখন আপনি উল্টাপাল্টা কাজ করুন, আমি একটু পড়াশোনা করি। আমি কাল সারা রাত আপনার সাথে কথা বলবো, আচ্ছা? মেঘালয় হেসে বলল, আচ্ছা, কিন্তু উল্টাপাল্টা কাজ বলতে? কি আবার? কোলবালিশের সাথে লটর পটর করুন। হো হো করে হেসে উঠল মেঘালয়। হাসি থামতেই চাইছিল না। মিশু আবারও বলল, হেসে উড়িয়ে দিচ্ছেন? এখন কোলবালিশের সাথে লটর পটর করুন। আমি পড়ছি বললাম তো, কাল রাতে ফোন দিব। দিনে দেওয়া যায় না? না, দিনে আমার কাজ আছে, এখন রাখবো, পড়তে বসেছি। আজকে খেয়ে দিয়ে গুড বয়ের মতো ঘুমিয়ে যান, নয়তো কথা বলা বন্ধ করে দিব। ওকে বাবা, শাসন করতেও জানো দেখছে। ঠিক আছে, গুড নাইট। মিশু ফোন কেটে দিয়ে মিটিমিটি হাসতে লাগলো। বইয়ে মুখ গুজে আবারও পড়াশোনা শুরু করলো। পরীক্ষার প্রশ্নপত্র দেখে হৃদস্পন্দন অনেক বেড়ে গেল মিশুর। বেশিরভাগ প্রশ্নই ওর জানা রুলসের মধ্যেই পড়েছে। দ্রুত একটা একটা করে গুছিয়ে উত্তর দিতে আরম্ভ করলো। অল্প সময়ের মধ্যেই অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হবে। মিশু মনোযোগ দিয়ে সমাধান করে যাচ্ছে। ধীরে ধীরে সবগুলোর উত্তর করা শেষ হয়ে গেলে আরেকবার পড়ে দেখল। উত্তেজনায় বুকটা কাঁপছে মিশুর। অনেক আশা নিয়ে পরীক্ষা দিতে এসেছিল। প্রশ্নপত্র দেখে মনটা উৎফুল্ল হয়ে উঠেছে ওর। পরীক্ষা দিয়ে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন দেখা যাক কি হয়। খুশি মনে চাচার বাসায় ফিরে এলো মিশু। রাতে ভালো মতো ঘুম হয়নি, ঘুমানোর প্রয়োজন। গোসল সেরে খেয়ে দিয়ে ঘুম দিল একটা। টানা 3 ঘন্টা ঘুমিয়ে আজকেও শরীরটা ফুরফুরে লাগছে। কিন্তু আজকে তো আর পড়াশোনার চাপ নেই। কি করা যায় তাহলে? বাসায় কবে যাওয়া যায় সেটা পরের বিষয়। এখন কি করা যায় সেটা আগে ঠিক করতে হবে। কম্পিউটারে বসে গেমস খেললো কিছুক্ষণ। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো বিভিন্ন স্টাইলে বেঁধে নিজেকে দেখছিল কেমন দেখায়। সব সময় একই স্টাইলে চুল বেঁধে না রেখে মাঝে মাঝে ভিন্ন স্টাইলেও করা যায়। এতে একটা আলাদা লুক চলে আসবে। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ খেলা করলো। রাতের খাবার খাওয়ার পর বুক সেলফ থেকে একটা বই নিয়ে পড়তে বসে গেল। কিছুক্ষণ পর মিফতা এসে ফোনটা দিয়ে বলল, ভাইয়া ফোন দিয়েছে? উত্তেজিত হয়ে ফোন রিসিভ করলো মিশু। বলল, কেমন আছেন? ভালো। আজকে রাজকন্যার মনটা খুব ভালো মনে হচ্ছে। দারুণ রকমের ভালো। আচ্ছা, গত রাতে আপনি ঘুমিয়েছিলেন? ফ্রেশ ঘুম দিয়েছে। প্রতি রাতে এভাবেই কথা বলবা, তাহলে ঘুম আসবে। আমি জানি আপনি কোলবালিশের সাথে লটর পটর করেছেন। হো হো করে হেসে উঠল মেঘালয়। হাসতে হাসতে বলল,
দুষ্টু, তোমার চঞ্চল কণ্ঠ শুনলে ভালো লাগে আমার। সবসময় এরকম চঞ্চলে থাকবা তো? হ্যাঁ, ইয়া। এই বাজে, এরকম করছো কেন? মিশু হেসে ফেলল। আজকে মনটা খুব ভালো, খুবই আনন্দ হচ্ছে। এমন সময় ফোনে কল আসলো। নাম্বার সেভ করা যার নামে। মিশু মুখ ভেঙচে মেঘালয়কে বলল, আপুর বয়ফ্রেন্ড কল দিয়েছে, আমি আপুকে ফোন দিয়ে আসছি। আর একটু কথা বলি না প্লিজ। ওর বয়ফ্রেন্ড আবার মাইন্ড করবে। সবচেয়ে বড় কথা, অন্যের ফোন ইউজ করতে আমার খারাপ লাগে। যাক ওসব, আমি রাখছি এখন। তুমি বলেছিলে আজকে সারা রাত কথা বলবা। আন্টির ফোনটা নিয়ে আসো না। সরি, পারবো না। অন্যের ফোন দিয়ে কথা বলতে ভালো লাগে না। রাখছি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। মিশু ফোন কেটে দিল হুট করে। মনটাই খারাপ হয়ে গেল মেঘালয়ের। মেয়েটা কত সুন্দর চঞ্চল কণ্ঠে বলেছিল সারা রাত কথা বলবে। মেঘালয় বিছানা থেকে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বুথে ঢুকে কাজ সেরে সোজা মার্কেটে চলে এলো। চমৎকার একটা ফোন কিনে নিল মিশুর জন্য। তারপর ফুলের দোকানে গিয়ে অনেকগুলো ফুল কিনে একটা কার্ড সহ এক ছেলেকে দিয়ে আসলো। পরদিন সকালে মিশুর ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। এত সকালে এই বাড়িতে কেউ ওঠে না, কিন্তু এই সকাল সকাল কে এসেছে কে জানে। মিশু চোখ কসলাতে কসলাতে উঠে এসে দরজা খুলল। দরজা খুলতেই বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল মিশুর। অনেকগুলো রঙিন ফুল দেখে মনটাও রঙিন হয়ে উঠল। ও উৎফুল্ল হয়ে বলল, এত সুন্দর ফুল? ছেলেটি বলল। এই বাড়িতে মিশু নামের কেউ আছেন? এগুলো তার জন্য। মিশুর মুখটা আরো উজ্জ্বল হয়ে উঠল খুশিতে। এত সুন্দর রঙিন ফুলগুলো ওর জন্য? উত্তেজিত হয়ে ফুলগুলো নিতে নিতে বলল, আমি মিশু। এগুলো কে পাঠিয়েছে? ফুলের উপরে ওই গিফট প্যাকে লেখা আছে সব। ধন্যবাদ। মিশুর উত্তেজনা বেড়ে যাচ্ছে। এই শহরে ওর এমন কোনো শুভাকাঙ্ক্ষী নেই যে এরকম ফুল সমেত গিফট পাঠাবে। ফুলগুলো নিয়ে রুমে চলে এলো। উপরে রাখা ছোট্ট প্যাকেটটা টান দিতেই একটা খামসহ উঠে এলো। আগে প্যাকেটটা খুলল মিশু। খুলতেই চমৎকার ফোনটা দেখে চোখ দুটো চিকচিক করে উঠল। ফোন! মুখ তুলে সামনের দিকে তাকিয়ে চোখ পিটপিট করল মিশু। মেঘালয় কি তাহলে আজকে রাতেও ঘুমাতে পারেনি? চোখে পানি আসতে চাইছে। আনমনা হয়ে খামটা খুলল মিশু। মেঘালয়ের হাতের লেখা চোখে পড়ল। তুমি বলেছিলে আজকে সারা রাত কথা বলবা। আন্টির ফোনটা নিয়ে আসো না। সিম লাগিয়ে দিয়েছে, নম্বরে সেভ করে দিয়েছে। ফোনটা অন করে কল দিয়ে ঘুম ভাঙো আমার। অপেক্ষা আছে। অন্যরকম একটা বিষণ্ণতা এসে ভর করল মনে। একই সাথে বিষণ্ণতা ও আনন্দ। চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে। কাপা কাপা হাতে ফোনটা অন করল মিশু। স্ক্রিনে মেঘালয়ের ছবি দেখে আর কান্না সামলাতে পারল না। ফোনটা বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। চোখ মুছে দ্রুত কল দিল মেঘালয়ের নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। দ্বিতীয়বারের বেলায় রিসিভ হলো কলটা। মিশু কাপা কাপা গলায় বলল, এটার কি দরকার ছিল? মেঘালয়ের ঘুম জড়ানো গলা শোনা গেল। মিশু। এত সুন্দর করে কেউ ডাকতে পারে? শুনেই তো মন খারাপ ভাবটা দূর হয়ে যাচ্ছে। মিশু বলল, ঘুম ভাঙালাম। ঘুম ভাঙানোর জন্য তাদের সকাল সকাল ফোনটা পাঠাতে বলেছে। এটার কি দরকার ছিল? চুপ, কাছে আসো তো। তোমাকে না কতবার বলেছে আমি যতক্ষণ বিছানা থাকবো ততক্ষণ উঠবা না আমাকে ফেলে। আহা, এভাবে কেউ বলে? আমার কান্না পায়। আসো, আর একটু কাঁদাই। তোমার নিচের ঠোঁটটা খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করছে মিশু। মিশু শিউরে উঠল। এমনিতেই ঘুম ঝরানো গলা, তার উপর যদি এভাবে বলে, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় না? লাজুক স্বরে মিশু বলল, কি বলছেন এসব? চুপ করো তো, কাছে আসো। তোমার গলায় মুখ ডুবিয়ে দিয়ে শরীরের ঘ্রাণ নেব। আসো না। প্লিজ থামুন। ঘুমের ঘরে উল্টাপাল্টা বলছেন। ঘুমের আদরে চুমু খেতে খুব ভালো লাগে। ঠোঁটে ঠোঁটে কথা হয়, ঠোঁটের ভেতরে ঘুমের আদরে। মিশুর হার্টবিট বাড়তে আরম্ভ করেছে। মেঘালয় এসব কি শুরু করলো হঠাৎ করে? ঘুমের ঘরে সে এসব বলে? আগে জানা ছিল না মিশুর। একদিকে মজা লাগছে, অন্যদিকে লজ্জা। মিশু বলল, উঠবেন কখন? চা এনেছ? না, গরুর মুত এনেছি। রেগে হাত পা ছোড়াছুড়ি শুরু করলো মেঘালয়। ফোঁস করে বলল, ধাত, দিলে তো আরামটা নষ্ট করে। কি সুন্দর ইমোশন করছিলাম, তোমাকে কাছে পেয়ে টট টট টট। বাজে মেয়ে, ফোন রাখো। হেসে উঠল মিশু। হাসি থামিয়ে বলল, রাখবো?
রেখে দেখ, দেখি কত বড় সাহস, তুলে আছাড় মারবো পুচকে। বাহ, একটু আগেই তো আদুরে গলায় কাছে ডাকছিলেন। আদরে আদরে বাদর বানাচ্ছে। এত সকালে তোমাকে ছেড়ে শুরু করতে ইচ্ছে করে না। এত কষ্ট কেন দিচ্ছ আমায়? ভালোবাসা বাড়াচ্ছি। আপনার নেক্সট প্ল্যান কি? 10 বছর পর বাচ্চা নেব। বাচ্চা না হলে নাই, আমার মিশু পেঁচেটাকে 10 বছর করে নিয়ে থাকবো। এর ভাগ্য কাউকে দেয়া যাবে না। থুর, কি খারাপ একটা লোক। আমি জানতে চেয়েছি এখন কি করার প্ল্যান করছেন। হানিমুনে কোথায় যাব? আপনি দেখছি দারুণ দুষ্টু। আমি এসব জানতে চাইনি, আপনার প্রফেশন সম্পর্কে জানতে চাচ্ছি। মেঘালয় একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, ও আচ্ছা, অফিসে বসবো ভাবছি। বিজনেসটা দেখাশোনা করি। আর কক্সবাজারে একটা নতুন রিসোর্ট হচ্ছে, সেটাতে শেয়ার দিতে বলেছে। দেব? এগুলো আমি কি বুঝি? আপনার ইচ্ছা। জানেন, আপনার ঘুম ঝরানো কণ্ঠটা অস্থির লাগছে শুনতে। জানি, অয়ন্তিকে বলেছে। রেগে গেল মিশু। রাগে গজরাতে গজরাতে বলল, আমি তো আপনাকে ছেড়েই দিয়েছি, এখন ওই মেয়ের সাথে প্রেম করুন যান। ওকে বিয়ে করে ফেলুন, আমার সাথে ভুলেও যোগাযোগ করবেন না। বাই ফর এভার। বলেই টুক করে লাইন কেটে দিল মিশু। কেটে দিয়ে এক মুহূর্ত দেরি না করে ফোন এয়ারপ্লেন মোড করে রাখলো। এখন বুঝুক কেমন মজা। মেঘালয় বারবার ফোন দিয়ে বন্ধ পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। গালে হাত দিয়ে বলল, আপাতত এভাবেই খুনসুটিময় প্রেম চালাতে হবে। মিশু ফ্রেশ হয়ে এক্সারসাইজ করতে লেগে গেল। কয়টা দিন ব্যায়াম করা হয়নি, শরীরটা ভারী ভারী লাগছে। 1 ঘন্টা সময় নিয়ে ব্যায়াম করলো। মিফতা ওর ব্যায়াম করা দেখে বলল, তোরা যা, ওয়েট, আবার ব্যায়াম করিস কেন? শরীরটা ফিট রাখতে ব্যায়াম কি শুধু ওজন কমাতেই করে? সুস্থতার জন্যও করতে হয়। চল, জিমে যাই তোকে নিয়ে। 2 ঘন্টা সব ধরনের ব্যায়াম করবি, আকর্ষণীয় ফিগার গড়ে উঠবে। মিশু একটু ভেবে বলল, আচ্ছা চল, ব্রেকফাস্টের পরেই যাই। জিমন্যাসিয়ামে সময় কাটিয়ে বিকেলের দিকে বাসে ফিরল ওরা। বেশ উদ্দীপনা কাজ করছে মিশুর ভেতরে। অনেক ভালোও লাগছে শরীরটা, বেশ ঝরঝরে লাগছে। গোসলের পর একটা লম্বা ঘুম দিল। ঘুম থেকে উঠে কফি খেতে খেতে একটা বই নিয়ে বসলো। সন্ধ্যা পেরিয়ে গেছে ইতিমধ্যেই। মিফতা এসে মিশুর পাশে বসে বলল, কি রে, কি পড়িস? দ্য ভিন্সি কোড বইটা অসম্ভব সুন্দর রে আপু। তোর বুকশেলফে অনেক বই, আমি সব বই পড়ে ফেলবো। পড়। ভাইয়ার সাথে আরও কথা হয়েছে? মিশু চমকে উঠল। সকালে ফোনটা এয়ারপ্লেন মোডে রাখার পর আর জেনারেল মোড করা হয়নি। ছেলেটা বোধহয় সারাদিন কল দিয়েছে। ধ্যাত, কি যে করি না আমি। মিশু ফোনটা নিয়ে এয়ারপ্লেন মোড অফ করে দিল। তারপর মিফতাকে বলল। খুব ভালো রে মানুষটা। মিফতা বলল, সেটা তো বুঝেই গেছি, নয়তো আইফোন পাঠিয়ে দে। এমনিতেও তোর ফোনটা কিন্তু জোশ হয়েছে। আর আমার মানুষটা? হিংসে হচ্ছে হিংসে। মানুষটাকে হারাতে দিস না মিশু, নয়তো অনেক বড় কিছু হারিয়ে ফেলবি। কোনোদিনও পারবি না সুখী হতে। মিশু আনমনা হয়ে গেল। মানুষটাকে সন্তুষ্ট করার জন্যই তো এত কিছু। মিশু তো নিজেকে নিয়েই খুশি ছিল। সেই মানুষটার পাশে দাঁড়ালে যেন মানায়। মানুষটা যেন সবসময় প্রশান্তি নিয়ে মিশুর সাথে চলাফেরা করতে পারে। সেজন্যই এত কিছু করছে মিশু। মেঘ যেন মন থেকে খুশি থাকে। একটা স্মার্ট ছেলে সবসময় স্মার্ট মেয়েকেই চাইবে, এটাই স্বাভাবিক। মেঘের যেন কখনো মন খারাপ না হয় ওকে নিয়ে, তাই তো এত কষ্ট স্বীকার করছে ও। এমন সময় ফোনটা বেজে উঠল। মিফতা হেসে বলল, তোর মানুষটা ফোন দিয়েছে, নিশ্চয়ই সারাদিন কল দিয়েছিল। মিফতা হাসতে হাসতে উঠে চলে গেল। ফোন রিসিভ করে চুপ করে রইল মিশু। মেঘালয় উত্তেজিত কণ্ঠে বলল, থাপ্পড় যেন? চিনি, আমাদের এলাকার এক লোকের নাম চর, আর তার ভাইয়ের নাম থাপ্পড়। মজা নিচ্ছ? হ্যাঁ নিচ্ছি, খুব মজা পাচ্ছি। আই লাভ ইউ মিশু। মিশু চমকে উঠল। এই প্রথম মেঘালয়ের কণ্ঠে এই কথাটা। হৃদস্পন্দন বেড়ে গেল টুপ করে। নিঃশ্বাস দ্রুত হতে লাগলো। কাপা কাপা গলায় মিশু বলল, আপনি পাগল হয়ে গেছেন? মেঘালয়ের ছটপট উত্তর, যে ভালোবাসা পাগলামি থাকবে না সেটাকে ভালোবাসা বলে না। ভালোবাসলে যে কেউ পাগল হতে বাধ্য। যারা হবে না তারা প্রেমিকই নয়। হয়েছে, এতদিন স্বামী ছিলেন, আজকে প্রেমিক হয়ে গেছেন। তুমি দূরে গিয়ে ভালোই হলো।
ধীরে ধীরে প্রেমে পড়ছে। সারাক্ষণ মাথায় ঘুরপাক খাচ্ছ, এটা দরকার ছিল। মিশু এখন গুড গার্ল, সে সঠিক কাজটাই করে। মেঘালয় সমর্থন করে বলল, মিশু, তুমি দূরে না গেলে এইভাবে তোমাকে ফিল করতেই পারতাম না। তোমার জন্য বুকটা কিভাবে ফাটে বোঝাতে পারবো না। সবসময় ছটফট লাগে, দেখতে ইচ্ছে করে, তোমার কাছে ছুটে চলে যেতে ইচ্ছে করে। প্রেমে পড়লে এমন হয়? মেঘালয় হাসলো, হাসতে হাসতে বলল, এই মেয়ে, প্রেম করবি আমার সাথে? আপনি একটা খারাপ ছেলে, আপনার মতো ছেলের সাথে আমি প্রেম করি না। আহারে বালিকা, রাজি হয়ে যাও না। আর কতদিন কোলবালিশের সাথে লটর বটর করবো? যতদিন ইচ্ছে আমি প্রেম করব না। আমি বাচ্চা মানুষ, আগে বড় হই তারপর। বাচ্চা? তুমি বাচ্চা? এরপর কাছে পেলে বাচ্চার মা। থাক, বাকিটা আর বললাম না। শিউরে উঠল মিশু। লজ্জায় নীল হতে শুরু করলো। এত লজ্জা লাগছে যে ইচ্ছে করছে বালিশের তলার ভেতর মাথাটা ঠুকিয়ে দেই। নীল থেকে গাঢ় নীল হয়ে যাচ্ছে। মেঘালয় বলল, আরে সে কি লজ্জা! লাজুক মুখটা দেখাও তো দেখি, ভিডিও কল দেই। না, আমি যতদিন চাইবো না ততদিন নো মুখ দেখা দেখি। এরপর খুনছুটিময় ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া চলতেই লাগলো রাত 11টা অবধি। দুজনে একসাথেই খাবার খেতে চলে গেল। খাবার খেয়ে আসার পর আবারও শুরু হলো ফোন আলাপ। রাত 3টা পর্যন্ত ফোন আলাপ চলল। মুহূর্তগুলো যেন সুখে রাঙা হয়ে উঠেছে। কাছে থাকার এক ধরনের সুখ, দূরে থেকে ফোনে ফোনে খুনছুটির আরেক রকম সুখ। ফোন রাখার পর তাকে অনুভব করে মিটিমিটি হাসা। সুন্দর একটা মুহূর্ত কাটছে দুজনের। পরদিন জিমে এসে মনির সাথে দেখা হয়ে গেল মিশুর। মনি অনেকক্ষণ কথাই বলতে পারল না মিশুকে দেখে। বুকে চেপে ধরে আদুরে গলায় বলল, বাচ্চাটা কেমন আছিস তুই? মিশু হেসে বলল, ভালো আছি আপু, তুমি? ভালো রে, তোদের এইসব শুনে খুব কষ্ট পেয়েছিলাম। রাতে যখন দেখলাম ভাইয়া সারা রাত ফোনে প্রেম করছে আর হাসছে, তখন তো মহা খুশি হয়েছি। তুই 3টায় ফোন রাখার পর তো বাকিটা রাত আমি আর ভাইয়া গল্প করেই কাটালাম। মিশু লাজুক স্বরে বলল, কি করব বলো, চেয়েছিলাম যোগাযোগ একেবারে বন্ধ করে দিতে। ও ফোন দিলে আমি কি কথা না বলে থাকতে পারি? চালিয়ে যা, আমি তো পাশে আছি। তবে আমাদের বাসায় থেকেও ভালো কিছু করলে কোনো সমস্যা ছিল না। অযথা মেঘকে দূরে সরিয়ে রেখেছিস। মিশু একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আসলে তোমাদের বাসায় থেকে কিছু করলে তার ক্রেডিট তোমার ফ্যামিলি নেবে। আমি চাই আমার একার শক্তিতে কিছু করতে। কি করার চিন্তা ভাবনা করছিস? আপাতত রেস্ট নিচ্ছি, ধীরে সুস্থে ভাববো। দুজনে কথা বলতে বলতে ব্যায়াম শুরু করলো। শেষ করার পর সোফায় বসে রেস্ট নিচ্ছিল। মনি জানতে চাইলো এখন কোথায় যাবে। মিশু উত্তরে বলল, একবার পার্লারে যাব মিফতা আপুর সাথে, তারপর বাসায়। মনি বলল, পার্লারে তুই কিছু করবি নাকি? মিশু কৌতূহলী হয়ে জানতে চাইলো। কেন? মনি মিশুকে বুঝিয়ে বলল, তুই ন্যাচারাল মেয়ে, ভুলেও শহুরের ফ্যাশন গায়ে মাখতে গিয়ে ন্যাচারাল লুকটাকে নষ্ট করিস না। পার্লারে রেগুলার গেলে একদম কৃত্রিম লুক চলে আসবে। তোর আপত্তি না থাকলে আমি তোকে একজন ভালো বিউটিশিয়ানের কাছে নিয়ে যাব। কিভাবে স্কিন ন্যাচারালি সুন্দর রাখা যায়, চেহারার উপর যে ধুলোবালি পড়ে সেটার ময়লা কাটাতে হয় কিভাবে, এগুলো জানলেই হবে। ন্যাচারাল থাকবি, সুন্দর থাকবি। আর ফ্যাশন বিশেষজ্ঞ এক ফ্রেন্ড আছে, ওর কাছে জেনে নিবি তোর হাইট ও ওয়েটের সাথে মানানসই হবে কোন ধরনের ড্রেস। গায়ের কালারের সাথে যে রঙটা ফুটবে সেটাও জেনে নিবি। এগুলো করতে পারলে এনাফ। নো ফেসিয়াল, নো হেয়ার কালার, নো এক্সট্রা মডার্ন, অলওয়েজ বি ন্যাচারাল। মিশু চঞ্চল ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কবে যাব? আগামীকাল বিকেলে যাব। তোমার ভাইকে এসব বলবে না কিন্তু। মনি মুচকি হেসে বলল, আচ্ছা বাবা, বলবো না। মিশু ঘুম থেকে উঠে ভূত দেখার মতো লাফিয়ে উঠল। শাশুড়ি মা বসে আছেন সামনে, ভুল দেখছে না তো? ও চোখ কসলাতে কসলাতে বলল, আপনি? উনি মুচকি হেসে মিশুকে বুকে জড়িয়ে ধরলেন। আচমকা এভাবে ঝাপটে ধরায় হক চুকিয়ে গেল মিশু। অনেকক্ষণ সময় হলো নিজেকে সামলে নিতে। বলল, মা আপনি এসেছেন? মা বললেন, আমার মেয়ে না,
আমি কি এই মেয়েকে দূরে রাখতে পারি? স্বপ্নের মতো লাগছিল মিশুর। তবুও এতদিনের জমিয়ে রাখা সমস্ত রাগ, অভিমান, ক্ষোভ, জেদ সবকিছু নিমিষেই মিলিয়ে গেল। উনি যখন চুলে হাত বুলাতে বুলাতে বললেন, মায়ের উপর রাগ করিস না সোনা। মায়েরা ছেলে মেয়ের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। মেয়েকে কষ্ট পেতে দেখে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, তাই বলে কি রাগ করে আছিস? মিশু কোনো মতে বলল, আপনি তো ঠিকই বলেছিলেন। আহারে সোনা মা আমার, রাগ করিস না প্লিজ। এই যে তোর মা তোকে বুকে জড়িয়ে ধরেছে, তুই কি তোর মায়ের উপর রাগ করে থাকতে পারিস? শাশুড়ির এমন কথা শুনে চোখে পানি এসে গেল মিশুর। ঝাপটে ধরে বলল, আপনাকে আমি অনেক ভালোবাসি মা, কিন্তু আপনার কথাগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে। খুব রাগ উঠেছিল, আমার বিশ্বাস করুন। বুঝি রে, মেঘার মৌনি আমাকে বলেছে তুই কতটা জেদ নিয়ে আছিস। হ্যাঁ, আপনার মেয়েকে কেউ এভাবে বললে আপনি কি চাইতেন না মেয়েটা যোগ্য জবাব দিক? আচ্ছা বাবা, সরি। এই যে কান ধরলাম। মিশুকে ছেড়ে দিয়ে উনি কান ধরলেন দু হাতে। মিশু হেসে ফেলল এবারে। হাসতে হাসতে বললেন, আপনি দেখি দারুণ স্মার্ট। আমাকে তুমি করেই বলিস, অসুবিধা নেই। হ্যাঁ, আমি অনেক স্মার্ট। আমি আসলে ন্যাকা টাইপের প্রেমিকা ছিলাম। তো শ্বশুর রোজ আমার জন্য 1-1.5 ঘন্টা অপেক্ষা করত, আর আমি দেরিতে গিয়ে কান ধরে তার রাগ ভাঙাতাম। এই অভ্যেস এখনো আছে। মিশু হেসে ফেলল। আপনি অনেক ফ্রি। হ্যাঁ, আমি হচ্ছি এই যুগের শাশুড়িদের আদর্শ, ঠিক না? একদম ঠিক। বসুন, আপনাকে চা এনে দেই। মা মিশুকে কোলের উপরে টেনে নিয়ে বললেন, আমার কোলে মাথা দিয়ে শুয়ে থাক, চা পরে খাবো, আগে দুটো কথা বলি তোর সাথে। উনি জোর করে মিশুর মাথাটা টেনে নিলেন কোলের উপর। তারপর মিশুর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বিয়েতে কি শাড়ি নিবি নাকি লেহেঙ্গা? চমকে উঠল মিশু। বিয়ে মানে স্বপ্ন দেখছে না তো? ও অবাক হয়ে বলল, আমার হাতে একটা চিমটি কাটুন তো, আমি কি এখনো ঘুমে আছি? মা হেসে মিশুর চুলে হাত বোলাতে বোলাতে বললেন, স্বপ্নে কি গন্ধ পাওয়া যায়? অনুভব করতো আমার শরীরের গন্ধ। মিশু চোখ বন্ধ করে মায়ের শরীরের গন্ধ অনুভব করল। তারপর বিস্ময়ে অনেকক্ষণ কথা বলতে পারল না। কিছুক্ষণ থমকে থাকার পর বলল, মা গো। শাশুড়ি মিষ্টি স্বরে বললেন, বিয়ের শপিং করতে যাবি কবে? নাকি বিয়ের তারিখটাও ভুলে গিয়েছিস শুনি? তুই তো বড্ড আত্মভোলা। হয়তো তারিখটাও মনে নেই, তাই না? আসছে 15 তারিখ তোর আর আমার ছেলেটার বিয়ে। আমার ছেলেকে ভুলে যাসনি তো আবার? মিশুর চোখে পানি এসে গেল। অনেক ক্ষোভ নিয়ে ও চলে এসেছিল, চেয়েছিল বিয়েটা ক্যান্সেল করে দিতে, কিন্তু এভাবে বললে কি ফিরিয়ে দেয়া যায় কাউকে? এখন তো মহা ঝামেলায় পড়া গেল। শাশুড়ি মা বললেন, আমার উপর রাগ করে নিজেকে কষ্ট দিস না। বিয়ের কার্ড অলরেডি অনেকের কাছে পৌঁছে গেছে। তোর বাবাকে ফোন দিয়েছিলাম, উনি বলেছে তুই নাকি বিয়ে করবি না। বিয়ে তো হয়েই গেছে, না করার আবার কি আছে বল? আবার রাগ মেঘের উপর ছেড়ে লাভ আছে? মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রংপুরে আমাদের বাসাতেও বিয়ের আয়োজন জোরে সোরে শুরু হয়েছিল। আমি বাবাকে না করে দিয়েছিলাম রাগের বশে। আমাদের অনেক রিলেটিভ জানে বিয়েটা হচ্ছে, তারা কি ভাববে এই জেদের কথা শুনলে? সবাই হাসাহাসি করবে রে মা। রাগটা ভুলে যা। তুই এখন আমার মেয়ে। আমার মেয়েকে আমি আমার পরিবারের মতো করেই অন্যের সামনে উপস্থাপন করব, যাতে কেউ কিছু বলতে না পারে। মিশু চমকে উঠে তাকিয়ে রইল শাশুড়ির দিকে। ঘুম থেকে উঠে এরকম সারপ্রাইজ পাবে কল্পনাও করেনি। উনি খুব গুছিয়ে কথাগুলো বললেন। মিশু বলল, আপনি যা বলেছিলেন ঠিকই বলেছিলেন। আহা, আবার রাগ করছিস কেন? বিয়ের সমস্ত আয়োজন হয়ে গেছে, এখন তুই না বললে সবাই কি বলবে? এরকম পাগলামি করতে হয় না রে মা। তোরা বাচ্চা মানুষ, ভুল করলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব তো আমাদেরই, তাই না? আসলে ও এখন যা করতে চেয়েছে সেটা করার জন্য সময়ের প্রয়োজন, সময়ের সাথে সাথে সুযোগেরও। নিজের লক্ষ্যে পৌঁছানোর পর শ্বশুরবাড়ি যেতে চাইলে তখন শাশুড়ি মা যদি এমন করে ভালো না বাসে, এখন ওদেরকে জেদ দেখিয়ে বিয়েটা ক্যান্সেল করলে পরে আজীবন এই ভালোবাসাটুকুর জন্য পস্তাতে হবে। কি যে করা যায় এখন? মিশু বলল, আপনার ছেলের সাথে কথা বলেছিলেন? না, প্রয়োজন মনে করিনি। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, বিয়েটা ভাঙতে চাইছো জেদের বশে। এটাকে আমরা সাপোর্ট করতে পারি না। আজকে যদি বিয়েটা না মেনে নিতাম তাহলে কি দুজনে কষ্ট পেতে না?
মিশু কিছু বলল না। ওনার কথায় যুক্তি আছে, এভাবে গো ধরে থাকা যাবে না। মাথা ঝাঁকিয়ে বলল, আমি বিয়ে না করে কোথায় যাব? আপনি আমাকে ফিরিয়ে দিলে সেটাকে বলে স্বাভাবিক, আর আমি আজ আপনাকে ফিরিয়ে দিলে সবাই বলবে বেয়াদবি। আপনি মা হয়ে সন্তানকে অপমান করতে পারেন, কিন্তু আপনাকে অপমান করার সাধ্য আমার নেই। মিশুর জবাবে বর্ষা আহমেদের রেগে যাওয়ার কথা, কিন্তু উনি রাগের বদলে দারুণ খুশি হলেন, কারণ মিশুর উত্তরটা খুব চমৎকার ছিল আর ওনার খুবই ভালো লেগেছে। মনে মনে বললেন, বাহ, বাচ্চাটা তো দারুণ স্মার্ট। তারপর হেসে বললেন, আহা, বাচ্চাটা কান ধরেছি তো, তবুও রাগ করে থাকবে? না, রাগ শেষ। আপনি নিয়ে যেতে চাইলে আমি এখনই আপনার সাথে যাব, কিন্তু একটা কথা বলবো। সময়ের প্রয়োজনে আপনি আমাকে এত আদর দেখিয়ে নিয়ে যাচ্ছেন, কয়েকদিন গেলে এই আমাকেই আপনার অসহ্য লাগবে না? এটাও তো স্বাভাবিক। ভালোবাসা সব সময় থাকে না, আর একটা কথা প্রচলিত আছে, পর কখনো আপন হয় না। বর্ষা আহমেদ মিষ্টি করে হেসে বললেন, সেদিনকার কথাগুলো খুব লেগেছিল, তাই না? তাই আজকে খুব কড়া করে উত্তর দিচ্ছিস? পর কখনো আপন হয় না, এটা যেমন সত্যি, তেমনি মায়ের মতো শাশুড়িকেও হুট করে পর বলা যায় না, এটাও সত্যি। আমি তোকে কখনো পর মনে করিনি, সেটা তুই জানিস। আমার জায়গায় তুই থাকলে সেদিন তুইও ওই রকম বিহেভ করতিস। মিশু একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনার জায়গা থেকে আপনি ঠিক, আমার জায়গা থেকে আমি ঠিক। আর এখন সব ঠিক, কাজটা হচ্ছে ভালো মতো বিয়েটা করে নেয়া। কারণ আমার আব্বুও অনেক টাকা পয়সা খরচ করে বিয়ের আয়োজন করেছে, আপনারাও করেছেন। সবচেয়ে বড় কথা, আমি থাকতে পারলেও মেঘমণি আমাকে ছাড়া থাকতে কষ্ট পাবে অনেক। এখন বিয়েটা ক্যান্সেল করলে ভবিষ্যতে আপনার বাসায় ওঠা অনেক সময়ের ব্যাপার। ততদিন মেঘমণির মতো একটা মানুষকে কষ্ট দেওয়ার সাহস আমার নেই। বর্ষা আহমেদ মুগ্ধ হচ্ছেন মিশুর জবাবে। উনি মুচকি হেসে বললেন, মেঘমণি? বাহ, সুন্দর একটা নাম দিয়েছিস আমার ছেলেটার। আমি যাব মা, কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। আপনার কাছে কয়েকদিন পর অসহ্য হয়ে যাব না তো? যদি অসহ্য হয়ে যাস তাহলে মেঘকে নিয়ে আলাদা ফ্ল্যাটে গিয়ে উঠিস। আমার ছেলেকে পুরোপুরি আমার থেকে আলাদা করে দিস, এটাই হবে আমার শাস্তি। মিশু অবাক হয়ে বলল, মা, আপনি সত্যি অনেক স্মার্ট তো, তাই তো। ওসব বাদ দে, এখন তুই আমার সাথে আমাদের বাসায় যাবি। মিশু বলল, যাব। আপনি রেস্ট করুন কিছুক্ষণ। আন্টি আপনাকে না খেয়ে যেতেই দিবে না। রাত 9:30। মিশু মেঘালয়ের রুমে বসে আছে। বিকেলে এসেছে এ বাড়িতে। মেঘালয় তখন অফিসে ছিল। অফিসের পর ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে গেছে। মেঘ জানে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। বাসায় মিশু এসেছে সেটা জানেই না বেচারা। আজ বাসায় আসলে দারুণ একটা চমক হবে ওর জন্য। এই সুযোগে মিশু শাড়ি পরে শ্যাম্পু করা চুলগুলো ছেড়ে দিয়ে কপালে একটা কালো টিপ দিল। এই একটা কালো টিপই যথেষ্ট মেঘালয়কে মাতাল করার জন্য। এতদিন পর মিশুকে দেখতে পেলে এমনিতেই কান্না করে দিবে মেঘালয়, তাও আবার নিজের বাসায়, নিজের রুমে। বিয়েটাও ফাইনালি হতে চলেছে। উফ, ছেলেটা যে কী পরিমাণ খুশি হবে ভেবেই ভালো লাগছে মিশুর। 10টায় সবাই একসাথে ডিনার করে যে যার মতো চলে গেল। মিশুকে শাড়ি পরতে দেখে শাশুড়ি মা নিজে থেকেই বললেন, এই যে রাজকুমারী, আমরা গিয়ে শুয়ে পড়লাম। মেঘালয় আসলে দরজা খুলে দিও আর খাবার দিও ওকে। মিশু মাথা নেড়ে বলল, আচ্ছা। শাশুড়ি মা মিশুকে কাছে টেনে নিয়ে বললেন, প্ল্যানিং এর ব্যাপারে কি করছিস তোরা? মিশু অবাক হয়ে বলল, কিসের? ফ্যামিলি প্ল্যানিং। লজ্জায় নীল হয়ে উঠল মিশু। মাথাটা নিচু করে থুতনিটা গলার সাথে লাগিয়ে ফেলল। বর্ষা আহমেদ বললেন, ওরে বাবা, কি লজ্জা! আমাকে শাশুড়ি ভাবতে হবে না, আমি একজন ডক্টর। খোলামেলা সব কিছু আমার সাথে আলাপ করতে পারিস। শোন, তোর বাবার সাথে ডেকোরেশন নিয়ে আলাপ আছে, এইগুলো নিয়ে কালকে কথা বলবো। তোকে এখন একটা ট্যাবলেট দিচ্ছি, এটা খেয়ে নিশ্চিন্ত কর আমায়। মিশু লাজুক সুরে বলল, আমার লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাবতী রে, বয়স তো কেবল 18 বা 19, 22-এর আগে কনসেপ্ট করতে দেব না।
তার ওপর তোর যা শরীর, নিজেই একটা বাচ্চা, বাচ্চা সামলাবি কি করে? মিশু নীল থেকে গাঢ় নীল হতে শুরু করেছে। মা বললেন, শোন, এগুলো মোটেও লজ্জা পাবার মতো বিষয় নয়। তোর যা ওয়েট আর যে বাচ্চার মতো শরীর, এখন মা হলে বাচ্চা হওয়ার সময় হয় তুই মরবি না হয় বাচ্চা মরবে। আমাদের দেশের যা অবস্থা, থাক ওসব। আমি এগুলো বুঝি না মা। আমি এখনই বিয়ে করতে চাইনি, বিয়েটা তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। সেজন্যে তোমরা তো আর ভালোবাসাবাসি অফ রাখবে না? আমিও আমার ছেলেকে এত বাচ্চা মেয়ের সাথে বিয়ে দিতাম না। আহা, আপনার মতো শাশুড়ি যদি প্রতি ঘরে ঘরে হতো। বলেছি তো, আমি এ যুগের শাশুড়িদের আদর্শ। মিশু রুমে এসে ফোন দিল মেঘালয়ের নাম্বারে। মেঘালয় রিসিভ করে বলল, সরি গো, সন্ধ্যায় ফোন দিয়েছিলে কিন্তু ব্যাগ দিতে পারেনি। বহুদিন পর ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে। আমার বিয়েটা ওদের কাছে স্বপ্নের মতো এখনো। বিয়ের গল্প শোনাচ্ছেন ওদেরকে? আমাদের ট্রেন থেকে নামা, ট্রাকে ওঠা, নদীতে ভাসা, লোকজন ধরে বেঁধে বিয়ে দেয়। কি যে আজগবি ব্যাপার! আমি কল্পনা করিনি গ্রামের মানুষজন এরকম। হয়েছে, রাত তো অনেক হলো, বাসায় ফিরবেন কখন? আজকে তো বাসে ফিরবো না, ফ্রেন্ডরা একসাথে একটা পার্টি টার্টি দেই ভাবছে। নিমিষেই মনটা খারাপ হয়ে গেল মিশুর। বাসায় ফিরবে না আজকে? এত আগ্রহ নিয়ে বসে আছে মেয়েটা। ও যে বাসায় এসেছে সেটা বলাও যাবে না মেঘকে, বললো তো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। ও যে বাসায় এসেছে সেটাও বলা যাবে না মেঘকে, বললে তো সারপ্রাইজটাই থাকবে না। ধ্যাত, ভালো লাগে না। মেঘালয় বলল, ডিনার করেছো? মিশু নিশ্চুপ। মেঘালয় আবারও জিজ্ঞেস করলো। মিশু বলল, আমি একটু পর ফোন দিচ্ছি। ফোনটা কেটে চলে এলো মনির রুমে। মুখটা কাচুমাচু করে বলল, মেঘমণি নাকি? আজ বাসায় ফিরবেন আপু? মিশুর মুখের দিকে তাকিয়ে মনি হাসলো। মেঘালয়কে ফোন দিয়ে বলল বাসায় দ্রুত চলে আসতে, খুবই দরকার। মেঘালয় তৎক্ষণাৎ বলল, এক্ষুনি আসছে। নাচতে নাচতে রুমের দিকে ছুটে গেল মিশু। অধীর আগ্রহে বসে রইল মেঘালয়ের জন্য। কলিং বেল বাজতেই মনি এসে দরজা খুলে দিয়ে বলল, তোর রুমে যা, আমি আসছি, জরুরি কথা আছে। মেঘালয় কৌতূহলী হয়ে রুমে চলে এলো। রুমে ঢোকা মাত্রই কেউ একজন পিছনে শার্ট খামচে দিয়ে ধরে দেয়ালের দিকে টেনে নিল। পিছনে ফিরতেই দু হাতে গলা পেঁচিয়ে ধরল মেঘালয়ের। গলা ধরে হাতের মুঠোয় চুল খামচে ধরে ক্রমশ কাছে টেনে নিতে লাগলো। এত দ্রুত ঘটে গেল যে খেয়ে হারিয়ে ফেলেছে মেঘালয়। কিন্তু মিশুর মুখটা দেখা মাত্রই আনন্দে হৃৎপিণ্ড লাফিয়ে ওঠার জোগাড়। মুগ্ধ দৃষ্টিতে মিশুর দিকে তাকিয়েই মুখটা দুহাতে ধরল মেঘ, তারপর জড়িয়ে ধরল বুকে। এতদিন পর মিশুকে দেখে সত্যিই কান্না আসছে মেঘের। মিশু আবেশে চোখ বুঝে জড়িয়ে ধরে রইল। মাঝে মাঝে মনে হয় এই বুকেই পৃথিবীর সমস্ত সুখ লুকিয়ে আছে। মিশুর মুখটা দুহাতে ধরে মেঘালয় বলল, তুমি যতই বড় সাজার চেষ্টা করো, তোমাকে ততই বাচ্চা বাচ্চা লাগে। ভ্রু কুচকে মিশু জবাব দিল, শাড়ি পরলেও আমাকে পিচ্ছি লাগে। শুধু কি পিচ্ছে? আমি ভাবছি বিয়ের দিন না জেনে বাল্যবিবাহ ভেবে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায় নাকি। বলেই হেসে উঠল শব্দ করে। মিশু মেঘালয়ের বাহু চেপে ধরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ওর দিকে। কতদিন পর দেখছে ওকে, মনটা জুড়িয়ে যাচ্ছে দেখে। মেঘালয় শিপ করে না কয়েকদিন ধরে, কিন্তু চাপদাড়িগুলো ওর আউটলুকের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মিশু খেয়াল করে দেখল মেঘালয়কে কোটটাই পরে ফর্মাল ড্রেসে একেবারে ক্যাপ্টেনের মতো লাগছে। ও এগিয়ে এসে মেঘালয়ের গলা ধরার চেষ্টা করলো, কিন্তু মেঘ উঠছে এতটাই লম্বা যে গলা ধরতে পারছে না। মেঘালয় হাসতে হাসতে একটা ছোট্ট টুল নিয়ে এসে সামনে রেখে বলল, ওঠো, উঠে দাঁড়াও, আমার গলা ধরো। হেসে ফেলল মিশু। টুলের উপরে উঠতে যাবে তার আগেই মেঘালয় ওকে কোলে তুলে নিয়ে বিছানার উপর এসে বসলো। পুতুলের মতো মেয়েটা যেন পাখির মতো হালকা ওড়কাচ্ছে। বিছানায় বসে মিশুকে কোলে বসিয়ে বলল, এবার আমার গলা ধরবা না কি ধরবা ধরো। বলেই দুষ্টুমি হাসি হাসলো। মিশু মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে বলল, পরের জন্মে 5 ফুট 6 ইঞ্চি হয়ে জন্ম নিব দেখো। 5 ফুট 6 ইঞ্চি সাইজের মেয়ে দেশে অনেক আছে। অন্তিকা, দুপুর, এরা সবাই মোটামুটি লম্বা, কিন্তু ওরা তো মিশো না। মিশু চোখের পলক না ফেলে মেঘালয়কে দেখছে। ছেলেটা এমন কেন? কখনো কথা দিয়ে হারানো যায় না ওকে।
বলল, আপনি শুকিয়ে গেছেন। হ্যাঁ, কারণ কি জানো? আম্মু প্রতিদিন আমাকে রোদে শুকাতে দেয়। আমাকেও দিত ছোটবেলা, শীতকালে গোসলের পর রোদে গা শুকাতাম। তুমি কিন্তু দারুণ সুন্দর হয়ে আছো মিশমিশ। মিশু হেসে বলল, মোটেও না, আপনার দৃষ্টি সুন্দর বলে আমাকে সুন্দর দেখছেন। আমার দৃষ্টিতে তাহলে গো সুন্দর। মিশু খেপে বলল, সারাক্ষণ আপনার শুধু ফাজলামো। খিদে পাইনি, আসুন খেতে দেই। খুলে বসেই খাওয়াও। কাচ্চি রান্না করেছে, নিয়ে আসি। ও, কাছে খেতে বলেছ? আমি ভাবলাম অন্য কিছু। বলেই আবারও শয়তানি হাসি শুরু করে দিল মেঘালয়। মিশু খেপে শুকনো লঙ্কার মতো লাল হয়ে মায়ের শুরু করলো মেঘালয়কে। মেঘ ওর হাত দুটো এক হাতে ধরে অন্য হাতে কাছে টেনে নিয়ে বলল, বাচ্চাটা রাগও করে? হ্যাঁ করে। আমাকে ছাড়ুন, খাবার নিয়ে আসি। এত রাত অবধি না খেয়ে আছেন? বলে আমার দায়িত্ববান বউরে। আমি খেয়ে এসেছি বাইরে থেকে। অনেকদিন পর শায়ান আরাফের সাথে আড্ডায় গেলাম। ওনাদেরকে আসতে বলুন না, কতদিন কথা হয়নি। মেঘালয় মিশুকে কোল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর গা থেকে টাই ও কোট খুলে ফেলল। শার্টের বোতাম খুলতে খুলতে বলল, অনেক টায়ার্ড লাগছে, আমি শাওয়ার নিয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি করবেন কিন্তু। না, এতদিন পর বউ এসেছে, সেই খুশিতে সারা রাত ধরে গায়ে পানি ঢালবো। মিশু খেপে বলল, আপনি এত দুষ্টু কেন বলুন তো? কত রকম ইয়ার্কি করেন শুধু। আমি টাওয়াল আর প্যান্ট নিয়ে আসছি, আপনি গোসলে যান। যাচ্ছি তো বাবা। আমি আপনার বাবা নই। ওকে, যাচ্ছি তো। ধ্যাত, শুধু ফাজলামি। মিশু উঠে যাচ্ছিল বিছানা ছেড়ে। মেঘালয় এক হাত চেপে ধরে বুকের উপরে টেনে নিল ওকে। মেঘের বুকে ভর দিয়ে বিছানায় শুয়ে পড়ল মিশু। ইতিমধ্যেই শার্ট খুলে ফেলেছে মেঘ। মিশু বুকের পশমে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, এখানে একটা ঘর বানাবো আমি। পুরুষ মানুষের শরীরের আসল সৌন্দর্য হচ্ছে এই রোমশ বুক। বলেই নিচু হয়ে মেঘালয়ের বুকে নাক ডুবিয়ে দিল। মেঘালয় মিশুকে তুলে সোজা হয়ে বসতে বসতে বলল, গায়ে ঘামের গন্ধ, শাওয়ার নিয়ে আসে। এই গন্ধটাই তো মাদকতাময়। ছিঁড়ে ছেড়ে যতটা বাচ্চা ভাবি ততটা নয়, 30% শ্যানও আছে। মিশু আবারও মেঘালয়ের বুকে কিল বসাতে বসাতে বলল, যান তো গোসলে যান, আমাকে জ্বালিয়ে মারে এই লোকটা। তুমি নাকি আসবে না? আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? গিভ মি আ চিমটি প্লিজ। সত্যি এসেছি, মা গিয়ে নিয়ে এসেছেন আমাকে। মা গিয়েছিল? সিরিয়াসলি? কিছু জানি না। মা অনেক আদর করে নিয়ে এসেছে আমাকে। বাহ, তাই নাকি? কি কি খাইয়েছে শুনে? মিশু উৎফুল্ল হয়ে বলল, সকালে পায়েস রান্না করে রেখে গিয়েছিলেন, পাটিসাপটা পিঠা, নারিকেলের নাড়ু, আমার জন্য আচার বানিয়েছে, কাচ্চি রেঁধেছে। আসার পর থেকেই শুধু খাচ্ছি আর খাচ্ছি। আইসক্রিম, ছানার সন্দেশ, পুষ্টির মিষ্টি, একটা লুকান্ত জিনিসও খেয়েছি। মেঘালয় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। লুকান্ত জিনিস? লজ্জায় ফ্যাকাশে হয়ে গেল মিশু। মাথাটা নিচু করে বলল, বুঝেন না? কক্সবাজারে একদিন আপনিও খাইয়েছিলেন আমাকে। গলা খাকারি দিল মেঘালয়। দুষ্টু হাসি হেসে বলল, শাশুড়ি তো অনেক খেয়াল রাখে তোমার। এদিকে আচার বানিয়েছে, ওদিকে আবার লুকান্ত জিনিসও খাওয়ায়। ছোট বাচ্চাদের বিয়ে করলে এই এক জ্বালা। মিশু মুখটা বাঁকা করে বলল, কে বলেছিল আপনাকে বিয়ে করতে? তোমার বাপ মা 14 গোষ্ঠী ধরে বেঁধে বিয়ে দিল, বলে গেছে সে কথা? আহারে, আমি তো বলেছিলাম আমাকে ডিভোর্স দিয়ে দিন, বলিনি? মেঘালয় খপ করে মিশুর কোমর চেপে ধরে নিজের বুকের উপরে টেনে নিয়ে বলল, আরেকবার এই কথা বললে খুন করে ফেলবে একেবারে। আমি ফান করি, তুমিও ফান করো, কিন্তু ভুলে এসব অলক্ষণে কথাবার্তা বলবে না। শক্ত করে মেঘালয়কে জড়িয়ে ধরল মিশু। তারপর কেঁদে ফেলল ঝরঝর করে। মেঘালয় বলল, কাচ্চা কোনো পাগলি? এই কয়েকদিন অনেক কষ্ট দিয়েছি, তাই না? অনেক। সরি, আমি তো চাই তোমার সাথে সম্মান নিয়ে চলাফেরা করতে। এমনিতে তোমার যথেষ্ট সম্মান আমার কাছে আছে, আর বাড়ির লোকদের কাছে তোমাকে সম্মানিত করাটা আমার আর আমার পরিবারের দায়িত্ব। আমি তোমাদের ক্রেডিট নিতে চাইনি। আমাকে নিজের থেকে আলাদা করে কেন দেখছো? আমি তোমারই একটা সত্তা। কান্নার বেগ বেড়ে গেল মিশুর। মেঘালয় বাধা দিল না। কিছুক্ষণ কেঁদে মেঘালয়ের বুক ভিজিয়ে দিয়ে মিশু বলল, আর কাঁদবো না।
আর একটু কাঁদো না, ভালোই তো লাগছিল। আমি কাঁদলে আপনার ভালো লাগে? প্রচুর। কি কি খারাপ লোক একটা। হেসে ফেলল মেঘালয়। তারপর বাথরুমের দিকে যেতে যেতে বলল। টাওয়ালটা নিয়ে এসো। মিশু টাওয়াল হাতে নিয়ে ছোটাছুটি করে বাথরুমের দরজায় গিয়ে দাঁড়ালো। দরজা খোলাই আছে। মেঘালয় হাত বাড়িয়ে টাওয়াল নিতে গিয়ে মিশুর হাতটা ধরিয়ে টেনে ওকে বাথরুমের ভেতরে নিল। তারপর দরজাটা লাগিয়ে দিল খট করে। মিশু চেঁচাতে চেঁচাতে বলল। শাওয়ার বন্ধ করুন, আমার শাড়ি ভিজে যাচ্ছে। আমার শাড়ি ভিজে আরে এভাবে। মিশুর আর কোনো শব্দ শোনা গেল না। কিছুক্ষণ নীরবতা, সারা শব্দ নেই কোনো। তারপর পরই একটা মিষ্টি লাজুক সুর ভেসে আসলো। আপনি একটা খুব খারাপ। ভেজা চুল মুছতে মুছতে মিশু বলল। বিজনেস কেমন চলছে? দৌড়াচ্ছে। তোমাকে একদিন অফিসে নিয়ে যাব, তোমারও কাজ বুঝিয়ে দেব। আমার কাজ? পড়াশোনা করবে কে? পড়াশোনা শেষ করে চাকরি বাকরি নিতে নিতে জীবনে অর্ধেকটা পার হয়ে যাবে। ততদিনে অনেকের বাবা মা ওপারে চলে যায়, আর চাকরি করে কী বা করবে? বিজনেসের চেয়ে বড় কোনো প্রফেশন আছে নাকি? মিশু মাথা চাকিয়ে বলল। আমি তো কিছুই বুঝি না ওসবের। বুঝিয়ে দেব। এরপর লোন নিয়ে দিব, তুমি একা ব্যবসা করবে। তোমার বিজনেস তোমার, আর আমারটা আমার। তুমি লস করলে তার দায় তোমার। কেউ করে বিজনেসে ইন্টারফেয়ার করবো না। যে কোনো কিছু আমরা আলোচনা করে সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নিতে পারি। মিশু মুগ্ধ হয়ে বলল। স্ত্রীকে কেউ এভাবে উৎসাহ দেয় কি না আমার জানা নেই। আমিও চাই তোমার একটা পরিচয় থাকুক। আগে তুমি মিশু, তারপর মেঘালয়ের স্ত্রী। বুঝেছি। কচু বুঝেছ, চুলটাও ঠিক মতো আঁচড়াতে পারছো না। মেঘালয় এসে টাওয়াল নিয়ে মিশুর চুল মুছে দিতে দিতে বলল। চুলগুলো বেশ বড় হয়েছে। জানেন, আমি একজন ফ্যাশন ডিজাইনারের কাছে গিয়েছিলাম, সারাদিন ছিলাম। উনি বলেছেন আমার হাইট আর ফিগার অনুযায়ী একরঙা ফ্রক টাইপের জামায় আমাকে বেশি মানাবে, পুতুলের মতো লাগবে। মেঘালয় মনোযোগ দিয়ে চুল মুছছে, বলল। ভালো বলেছে। এখন থেকে পুতুলের মতো জামা কিনে দেবো। ব্রাইট কালারগুলো পরতে বলেছে, একরঙা, কোনো ফুল থাকবে না। বুঝেছি, ঠিকই বলেছে। জানেন, আমি সারাদিন ওনার সাথে গল্প করেছি। আপুর কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। ওনার ডিজাইনার হওয়ার গল্প শুনেছি। আমারও ছোট থেকে ওটা ডিজাইন করতে ভালো লাগতো। ভাবছি ফ্যাশন ডিজাইনিং সাবজেক্ট নিয়ে পড়ব। তাই খুব ভালো হবে। প্রচুর পরিশ্রম হবে শুরুতে। পারবে তো? পারবো না কেন, আপনি তো আছেনই। হ্যাঁ, চুল মোছার জন্য। বলতে বলতে চুলগুলো ভালো মতো মুছে দিল মেঘালয়। তারপর মিশুকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল। ফাইনালি আমাদের বিয়ের প্রোগ্রামটা হচ্ছে। হচ্ছে। রাত অনেক হয়েছে, সারা রাত গল্প করে কাটিয়ে দিই, কি বলো?